আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রুলস অফ অ্যাকাউন্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা দায় হিসাব নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায়ী বলে। এখানে তৃতীয় পক্ষ বলতে কোনো প্রতিষ্ঠানের বাহিরের বা বাহ্যিক কোনো পক্ষকে বোঝানো হয়। এক কথায় প্রতিষ্ঠানের কাছে যদি কেউ টাকা পায় তাহলে সেটি হলো দায় হিসাব। যেমন এখানে ব্যাংক ঋণ, একটি প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে বিভিন্ন উৎস হতে ঋণ আনতে পারে। যদি কোনো প্রতিষ্ঠান ব্যাংক হতে ঋণ আনে তাহলে ওই প্রতিষ্ঠানের কাছে ব্যাংক অবশ্যই টাকা পাবে, আর একটি সময় ওই প্রতিষ্ঠানকে ওই ঋণের টাকা পরিশোধ করতে হবে। আর আমরা যেহেতু জানি প্রতিষ্ঠানের কাছে কেউ যদি টাকা পায় সেটি হলো দায় হিসাব, তাহলে এখানে ব্যাংক ঋণ এটি একটি দায় হিসাব। দায় হিসাব মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় এবং অন্যটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় হলো যে সকল দায় এর মেয়াদ 1 বছরের অধিক সময় হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘ সময়ের জন্য যে দায় সেটি হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়, এবং 1 বছরের কম সময়ের জন্য যে দায় হয় সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় বা চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় চেনার জন্য তোমাদের অবশ্যই স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়গুলো অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়গুলো শনাক্ত করতে পারি তাহলে অবশ্যই চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়গুলো আমরা সহজেই চিনতে পারবো। স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় শুধুমাত্র ঋণ, একমাত্র ঋণই হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। এর বাইরে যত দায় আছে সব হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তাহলে এখানে বলা হয়েছে ব্যাংক ঋণ এটি একটি স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। এই ঋণ এটি বিভিন্ন নামে থাকতে পারে, যেমন শুধু ঋণ, পার্সেন্টযুক্ত ঋণ। এখানে পার্সেন্টযুক্ত ঋণ বলতে বোঝায় পার্সেন্ট দেওয়া থাকবে, যেমন 5% ঋণ বা 10% ব্যাংক ঋণ। এছাড়া কর্জ, ঋণপত্র, ডিবেঞ্চার, বন্দিক ঋণ এই সবই হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। তাহলে আমরা এখানে দেখতে পারলাম শুধুমাত্র ঋণ এটি হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। এখানে বন্ধক ঋণ বলতে বোঝায় একটি সম্পদ বন্ধক রেখে যে ঋণ আনা হয় সেটি হলো বন্ধক ঋণ। চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় আমরা শুরুতেই বলেছি, যদি আমরা স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়গুলো চিনতে পারি তাহলে আমরা চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়গুলো সহজেই শনাক্ত করতে পারবো। তো এখানে বলা হয়েছে পাওনাদার, একটি পণ্য বাকিতে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়, আর যেহেতু একটি পণ্য বাকিতে ক্রয় করলে ওই টাকাটা অবশ্যই পাওনাদারকে পরিশোধ করতে হবে, আর এটি প্রতিষ্ঠানের জন্য একটি দায় হিসাব। আর এটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। এই পাওনাদার এটি বিভিন্ন নামে থাকতে পারে, যেমন পদেয় হিসাব, দেনা, উত্তমর্ণ, ক্ষয়খতিয়ানের জের। তারপর এখানে বলা হয়েছে পদেয় বিল বা পদেয় নোট। এখানে পদেয় বিল বা পদেয় নোট এটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। পদেয় বিল বা পদেয় নোট হলো বাকিতে পণ্য ক্রয়ের ফলে দুটি জিনিস সৃষ্টি হয়, একটি হলো পাওনাদার আর অন্যটি হলো পদেয় বিল বা পদেয় নোট। যদি একটি পণ্য বাকিতে ক্রয়ের ফলে সেটির যদি কোনো লিখিত চুক্তি বা ডকুমেন্ট রাখা না হয় তাহলে সৃষ্টি হয় পাওনাদার হিসাবের। অন্যদিকে যদি সেটির কোনো লিখিত ডকুমেন্ট বা লিখিত কোনো চুক্তি করা হয় সেটি হলো পদেয় বিল বা পদেয় নোট। তাহলে আমরা বুঝতে পারলাম পদেয় বিল বা পদেয় নোট এটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তারপর বলা হয়েছে পদেয় কোনো কিছু, অর্থাৎ কোনো কিছুর সাথে পদেয় লেখা থাকলে সেটি হলো পদেয় বিল বা অর্থাৎ চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেমন এখানে ভাড়া হলো ব্যয় হিসাব, কিন্তু এর সাথে পদেয় লেখা থাকার কারণে এটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তাহলে এক কথায় আমরা বলতে পারি কোনো কিছুর সাথে পদেয় লেখা থাকলেই সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। ব্যাংক জমা অতিরিক্ত, এখানে ব্যাংক জমা অতিরিক্ত আমরা বলতে বুঝি একটি প্রতিষ্ঠান তার একটি ব্যাংক হিসাবে যত টাকা জমা আছে তার চেয়ে অতিরিক্ত বা বেশি টাকা উত্তোলন করলে সেটি হলো ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত এটি একটি চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। কারণ এখানে ব্যাংক জমা অতিরিক্ত বিভিন্ন নামে থাকতে পারে, যেমন ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ওডি। এখানে ওডি এর পূর্ণরূপ হলো ওভারড্রাফট, অর্থাৎ ব্যাংক ওডি মানে ব্যাংক ওভারড্রাফট। স্বল্পমেয়াদী ঋণ
অর্থাৎ আমরা জানি ঋণ হলো স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়, কিন্তু যে সকল ঋণ 1 বছরের কম সময়ের জন্য নেওয়া হয়, অর্থাৎ যে সকল ঋণের মেয়াদ 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। সকল প্রকার তহবিল, অর্থাৎ কোনো কিছুর সাথে তহবিল লেখা থাকলেই সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেমন হতে পারে লভ্যাংশ সমতাকরণ তহবিল, কল্যাণ তহবিল। অর্থাৎ এক কথায় কোনো কিছুর সাথে তহবিল লেখা থাকলেই সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তবে এখানে বলা হয়েছে নগদ তহবিল বাদে, অর্থাৎ নগদ তহবিল এটি হলো চলতি সম্পদ। নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে সব হলো চলতি দায়। সকল প্রকার সঞ্চিতি, অর্থাৎ কোনো কিছুর সাথে সঞ্চিতি রাখা থাকলেই সেটি হলো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। যেমন অপচয় সঞ্চিতি, দেনাদার সঞ্চিতি বা দেনাদার বার্তা সঞ্চিতি। এক কথায় কোনো কিছুর সাথে সঞ্চিতি লেখা থাকলেই আমরা সেটি বুঝবো চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তবে এখানে 4টা বিষয় ব্যতিক্রম। যেমন সাধারণ সঞ্চিতি, এটি হলো মালিকানা সত্ত্ব হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটি হলো বিপরীত সম্পত্তি হিসাব। পাওনাদার বার্তা সঞ্চিতি বা পদবিলের বার্তা সঞ্চিতি, এটি হলো ব্যয় হিসাব। এবং সর্বশেষ আমরা জানব বকেয়া ব্যয় এবং অগ্রিম আয়। এই দুটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয়ে আমরা পরবর্তীতে একটি আলাদা ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা করব। এখানে আমরা সামান্য বোঝার চেষ্টা করব। এখানে বকেয়া ব্যয় এবং অগ্রিম আয় এই দুটি হলো চলতি দায়, অর্থাৎ দায় হিসাব। তাহলে এখানে বকেয়া ব্যয়, এখানে বকেয়া ব্যয় এটা আমাদের বুঝতে হবে কোনটা বকেয়া ব্যয় এবং কোনটি অগ্রিম আয়। এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে বকেয়া ভাড়া, অর্থাৎ শুধু ভাড়া যদি আমরা বলি এটি হলো ব্যয় হিসাব। যখন এগুলোর সাথে বকেয়া বা অগ্রিম কথাটা যুক্ত হবে তখন এগুলা হয় চলতি সম্পদ বা চলতি দায় হয়ে যায়। যেমন এখানে বকেয়া ভাড়া, শুধু ভাড়া, এটি হলো ব্যয় হিসাব। যেহেতু এটার সাথে বকেয়া লেখা আছে তাহলে এটা আমরা যদি পুরোটা বলি এটা হয়ে গেলো বকেয়া ব্যয়, আর বকেয়া ব্যয় হলো চলতি দায়। এখন তোমরা বলতে পারো বকেয়া ব্যয় কেন চলতি দায়? সাপোজ একটা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে একটি গুদাম ভাড়া নিল বা একটি দালান ভাড়া নিল। এখন তারা যে গুদাম বা দালানটি ভাড়া নিল তার বাসা ভাড়া যদি প্রদান না করে, অর্থাৎ সেটির ভাড়া যদি তারা প্রদান না করে বা সেটার ভাড়া যদি তারা বাকি রাখে, তাহলে অবশ্যই যার কাছ থেকে তারা এখানে এই বাড়িটি বা বাসাটি ভাড়া নিল অবশ্যই ওই বাড়িওয়ালা ওই প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে। তাহলে আমরা জানি একটি প্রতিষ্ঠানের কাছে বা কেউ যদি আমাদের কাছে টাকা পায় সেটি হলো দায় হিসাব, অর্থাৎ চলতি দায়। যেহেতু এখানে বাসাটি ভাড়া নেওয়ার ফলে এখানে এবং বাসা ভাড়া না দেওয়ার ফলে ওই বাড়িওয়ালা প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে, তাহলে অবশ্যই এটি হলো একটি চলতি দায়। তারপর এখানে বলা হয়েছে অগ্রিম ভাড়া প্রাপ্তি। এখানে শুধু ভাড়া প্রাপ্তি হলো আয় হিসাব, যেহেতু এটার সাথে অগ্রিম কথা আছে তাহলে এটা হলো অগ্রিম আয়। আর অগ্রিম আয় এটি হলো চলতি দায়। সাপোজ একটি প্রতিষ্ঠান যদি তার একটি দালান ভাড়া দিল বা একটি প্রতিষ্ঠান কারো কাছে ভাড়া দিল, এখন যার কাছে ওই প্রতিষ্ঠান ওই বাসাটি ভাড়া দিল সেই ওই প্রতিষ্ঠানকে 6 মাসের টাকা অ্যাডভান্স বা অগ্রিম পরিশোধ করলো। এখানে যেহেতু যে বাসাটি ভাড়া নিল সে এখনও বাসাটি ব্যবহার করেনি, যেহেতু সে 6 মাসের টাকা অ্যাডভান্স পরিশোধ করছে, তাহলে এখানে অবশ্যই যে ওই ভাড়াটিয়া ওই বাড়িওয়ালার কাছে 6 মাসের টাকা পাবে। তাহলে আমরা বলতে পারি অগ্রিম আয় এটি একটি চলতি দায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।